আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ মানব জোটের পক্ষ থেকে আমি কাজী মোশাররফ হোসেন, লস অ্যাঞ্জেলেস থেকে। বাংলাদেশে অনেক উন্নয়ন হয়েছে। পদ্মা সেতুর কথা আমাকে বলতেই হবে, কারণ আমার 26টি জেলা উপকৃত হয়েছে এবং আমি একজন মাদারীপুরবাসী হিসাবে আমিও সহজেই বাড়িতে যেতে পারি। সে যাই হোক, বঙ্গবন্ধুর সময়ে অনেক কিছু জাতীয়করণ করা হয়েছিল, তার মধ্যে প্রগতি ইন্ডাস্ট্রিজ ছিল। আজকে আমরা বড় বড় প্রজেক্ট নিয়ে এখন সেই ছেলে বিদেশে আছে, তো এদিকে বাপের ফুটানি, বাপে তো 16তলা বিল্ডিংয়ের এস্টাবলিশমেন্ট দিয়ে বসে আছে, ছেলের তো চাকরি নেই, উঠাইবেন কীভাবে? বিদেশে আমরা পাঠাই কাদের? অত্যন্ত গরিব, কম শিক্ষিত লোকদেরকে পাঠাই। এই যে মালয়েশিয়ায় এতগুলা লোক নিয়ে, এই কালপিটগুলা যেখানে 90,000 1 লাখ টাকা করে নেওয়ার কথা বা দেওয়ার কথা, এই টাকাটা তো সরকার নিজেই দিতে পারে, সেখানে কি করলো? এক একটা লোক কাছ থেকে 5 লাখ 6 লাখ এরকম নেয়। ওদিকে ইউরোপে যাওয়ার জন্য যে সমস্ত লোকগুলা যায়, কোনো একটা জিনিস ফলো আপ করা হয় না, কোনো একটা জিনিস ফলো আপ করা হয় না, অথচ আশায় বসে থাকে বিদেশ থেকে টাকা আসবে। তাদেরকে সেই গুম করে, তাদেরকে বন্দি করে টাকার জন্য প্রচণ্ড রকম চাপ দেওয়া হয়। কেন হইল এই ঘটনা মালয়েশিয়াতে? মালয়েশিয়ার চেয়ে তো আমার দেশ তাইওয়ান, সিঙ্গাপুরের মতো হতে পারত, কিন্তু চোরচোট্টাদের জন্য তার কোনোটাই হয় নাই। দেশে যে কর্ণফুলী টানেল, এটা বলার অপেক্ষা রাখে না, এটা করে আমাদের বিশাল লস। এই মুহূর্তে আমরা এটা না করলেও পারতাম। এরকম প্রত্যেকটা প্রজেক্ট, ইকোনমিক যে অ্যাসোসিয়েশন আছে, সমিতি আছে, তাদের সাথে প্রত্যেকটা জিনিস প্রপোজাল 1 বছর 2 বছর 3 বছর আলাপ আলোচনা হবে। এখনই করে ফেলতে হবে, আমি তো নিজে নিজে করতেছি না, তাহলে কেন হবে? শোনা যায় এই পরমাণু যে বিদ্যুৎ, এটার জন্য যে স্ট্রাকচার, আমরা একটা স্ট্রাকচার বানাতে পারি না। বলে অনেকে সমালোচনার জন্য সমালোচনা করেন যে ইন্ডিয়ার চেয়ে আমাদের খরচ বেড়ে যাচ্ছে 8 গুণ 10 গুণ এরকম বেড়ে যাচ্ছে। বাড়বে না কেন? তারা কি করে? পুরা প্রজেক্টটা কমপ্লিট করার পরে যেই মাস্টারিটুক আছে, যেটা আমাদের দক্ষতার কুলায় না, কৌশলে কুলায় না, সেইটুক তারা ইম্পোর্ট করে। আর আমরা কি করতেছি? এই ম্যাটেরিয়ালের ক্ষেত্রেই দেখেন, রাস্তা বানান থেকে শুরু করে সমস্ত কিছু, থেকে সাইন বানান থেকে শুরু করে সমস্ত কিছু আমরা বিদেশে টাকা দিয়ে দিচ্ছি। তাহলে কিভাবে হবে? দেশের উন্নয়ন কি হবে? আমার যে জ্ঞান, আমার যে বুদ্ধি, আমার স্টুডেন্টদের যে কলা কৌশল শিখলো কি শিখলো না, সেটার আমরা তো কোনোটাই এখানে কাজে খাটাইলাম না। আমরা শিখছি কমিশন খাইতে আর বিদেশে টাকা পাচার করতে। আজকে বর্তমান প্রধানমন্ত্রী রেলের দিকে যে নজর দিয়েছেন, সেটির জন্য তাকে অবশ্যই মেট্রো এবং রেল ধন্যবাদ দিতেই হয়। কিন্তু আজকে যদি এই যে এত মিটিং হয় অর্থনৈতিক সমিতির সাথে বা অর্থনৈতিক উপদেষ্টাদের সাথে, আজকে যদি কালুরঘাটের ওই রেল ব্রিজটা হইতো, তাহলে তো অনেক লাভজনক বেশি থাকতো, আমাদের লাভটা বেশি থাকতো। এরকম জিনিসগুলো তো আছেই। তদুপরি আমাদের এই যে আমাদের সেনাবাহিনীকে যদি শক্তিশালী করতে হয়, তবে আমাদের ইকুইপমেন্ট, আমাদের যে সমস্ত যন্ত্রপাতি, আর্মির গোলা বারুদ থেকে শুরু করে যত মেকানিক্যাল আইটেম আছে, সব তো আমার আর্মির না হলে আমার বেসরকারি খাতের তৈরি করতে হবে। তার তো কোনো প্রজেক্ট নেই। আমরা রেলওয়ের একটা কম্পার্টমেন্ট তৈরি করতে পারি না, একটা ইঞ্জিন তৈরি করতে পারি না, জাস্ট কপি করে ডুপ্লেক্স করা, এটাকে কপি করে তারপরে পেস্ট করার মতন অবস্থা। হ্যাঁ, টাকা লাগবে। আমার সেনাবাহিনী কাজে হাত দিলে টাকার অভাব কখনোই হবে না। সারা পৃথিবীর লোক যদি শেয়ার মার্কেট দেয়, সারা পৃথিবীর যে তত তাবৎ বাঙালি অবশ্যই তাদেরকে হেল্প করবে। মানব জোট আশা করে যে মেকানিক্যাল বা এই যে প্রযুক্তি আর যত কিছু আছে, এখানে আমাদের যে সেনাবাহিনী আছে
তাদের মাধ্যমে এই গাড়ি, মোটর পার্টস, রেল পার্টস, রেলের কম্পার্টমেন্ট এগুলা তৈরি করার জন্য অবশ্যই এমন একটি প্রতিষ্ঠান তৈরি করা হবে যেখান থেকে ওই বিএসসি ইঞ্জিনিয়ারও তৈরি হবে। শিক্ষা এবং কাজ একই সাথে করা হবে এবং সেটার দায় দায়িত্ব দেওয়া হবে এই আমাদের সুনামধন্য সেনাবাহিনীকে। একইভাবে, কারণ আমি এর আগেও বলেছি, আমাদের নৌবাহিনীকে সপ্তম বা অষ্টম শক্তিশালী বাহিনী হিসেবে তৈরি করতে হবে। তাদেরও যেরকম এই নেভিগেশনের যত ইঞ্জিন থেকে শুরু করে সমস্ত কিছু সক্ষমতা নিয়ে তাদেরকে কাজ শুরু করতে হবে এবং সে কাজের দায়িত্ব তাদেরকে দেওয়া হবে। আর অ্যারোনটিক্যালের যে সমস্ত কাজগুলো আছে, মিসাইল থেকে শুরু করে, এয়ারক্রাফট থেকে শুরু করে, অবশ্যই ছোট পর্যায়ের হবে, কিন্তু এটা যত ইলেকট্রিক্যাল এবং যত ইলেকট্রনিক্সের যাবতীয় যা কাজ আছে আমাদের এয়ারফোর্সের অধীনে একটি কারখানা করে তার দায়িত্ব তাদেরকে দিতে হবে। সেম একই জিনিস প্রতিযোগিতা তৈরি করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আমার যে সদস্যরা আছে, পুলিশ, আনসার, বিজিবি, ওই আমার গ্রাম প্রতিরক্ষা, এদেরকে শেয়ার দিয়ে এবং শেয়ার মার্কেটে ছেড়ে একই জিনিস তারাও করবে, দুইটা আলাদা ইনস্টিটিউশন। এইভাবে আমাদের বাংলাদেশের যে জাতীয় মেরুদণ্ড এটাকে শক্তিশালী করতে হবে এবং এই সমস্ত কাজের জন্য এই দুর্নীতিগ্রস্ত যে সমস্ত রাজনীতিবিদ আছে, প্রয়োজনে তাদের সবার সম্পত্তি বাজেয়াপ্ত করে এই কাজে আমাদেরকে এগিয়ে যেতে হবে। এখন হয়তো ব্যবসায়ীরা মনে করতে পারেন যে ঘটনা কেমন হলো, তখন তো আমাদেরকেও ছাড় দেওয়া হবে না। ব্যবসার নিয়ম হলো ব্যবসায়ীরা টাকা ধার করে পুঁজি খাটায়, এটা হলো নিয়ম, ফর্মুলা। এবং কারো ব্যক্তিগত টাকা থাকতে পারে, অজস্র টাকা থাকতে পারে, কিন্তু ব্যবসায়ী কী করবে? সুদ দেবে। এবং টাকা কে দেবে? টাকা দিবে কিন্তু ব্যাংক না। ব্যাংকের টাকা যে লুটপাট করা হয়েছে এটাকে সব তুলে আনা হবে এবং যারা দিতে পারবে না তাদের বাড়িতে পাবলিক টয়লেট করা হবে। এই ব্যাপারে কোনো ছাড় নাই। যারা ব্যাংকের টাকা নিয়ে পরিশোধ করে নাই তাদেরকে কোনো ছাড়, কারণ যেচে তাদেরকে লোন দেওয়া হয় নাই, তাদের বাড়িতে পাবলিক টয়লেট। এবং তাদের যারা টাকা নিচ্ছে তাদের উত্তরাধিকার কাছ থেকে সুদ মাফ হইতেও পারে, কিন্তু আসল টাকা মাফ করা হবে না। ডলারের সাথে মিল রেখে সেই টাকা তাদের কাছে পরিশোধ করতে হবে। এই ব্যাপারে কোনো ব্যত্যয় ঘটবে না। আর আমাদের নৌবাহিনী যত নদী, নালা, খাল, বিল এবং আমাদের সমুদ্র, এর সবগুলোর দায়িত্ব আমাদের নেভি পালন করবে। প্রয়োজনে নেভিকে, আমি আগেও বলেছি, নেভিকে অত্যন্ত বড় একটি বাহিনীতে পরিণত করা হবে। এটা এর চেয়েও বড় হয়ে যেতে পারে, সেনাবাহিনীর চেয়েও বড় হয়ে যেতে পারে। এবং মৎস্য আহরণের মাধ্যমে আমাদের আমিষ এটা মিটাতে হবে, এর কোনো বিকল্প নাই। এখন এই চোরদের কাছ থেকে, যেমন শেয়ার মার্কেটের টাকা চুরি করছে, শেয়ার মার্কেটের টাকা যারা এইভাবে নিছে তাদের টাকার উপরে 15% হারে ট্যাক্স ধার্য করে আদায় করা হবে। এই ব্যাপারে কোনো ওজোর আপত্তি বা কোনো কিছুই শোনাবে। পৃথিবী পূর্বে যা হয়েছে সেটা কোনো বিষয় না। কিন্তু আমরা দেখব 1975-এর 1 সেপ্টেম্বর থেকে আপনি কত টাকার মালিক ছিলেন এবং কত টাকায় হওয়া সম্ভব, এইটাই। আপনার কাছে কোনো কেস মেস নাই। কেস হলো আপনি বলবেন, আপনি যদি সঠিকভাবে বলেন 50% ট্যাক্স, আর সঠিকভাবে যদি না বলেন পুরোটা বাজেয়াপ্ত, যেটা আপনি চয়েস করেন। বাংলাদেশের সকল ভাইদেরকে, বোনদেরকে আমি বলছি, আপনারা জিনিসগুলো একটু চেষ্টা করেন গতানুগতিক পলিটিক্সের মধ্যে না যে আমাদের সম্পদ আমরা কীভাবে ফেরত আনতে পারি। এইভাবে যদি আমরা ঘুরে না দাঁড়াই, আমরা যদি গতানুগতিক ওই
তথাকথিত লুটপাটের পলিটিক্সে থাকি, এই পুরনো দলগুলোর সাথে থাকি, তবে আমাদের দেশ কোনোদিনই হংকং তাইওয়ান হতে পারবে না। আমাদের এই মালয়েশিয়া যাওয়ার জন্য 90,000-এর জায়গায় 9 লাখ পরিশোধ করতে হবে, ঝাঁপাই পড়তেছে যাওয়ার জন্য। অথচ এই ঝাঁপাই পড়ার দরকার ছিল না। হ্যাঁ, আমার বাংলাদেশেই এদের জন্য কাজ তৈরি করা সম্ভব ছিল। বাংলাদেশ মানব জোটের পক্ষ থেকে আশা করি আপনারা এ সকল বিষয়ে একমত হবেন। আমরা আমাদের এয়ারফোর্স, নেভি এবং সেনাবাহিনী এটাকে একটা সাইড ধরে, আর একটা হলো আমাদের প্রতিরক্ষা মন্ত্রণালয়, আমাদের পুলিশ, আমাদের বিজিবি, আমাদের আনসার, আমাদের গ্রাম প্রতিরক্ষা, এদের সবাইকে মিলে আমরা এই দেশটা করব। বঙ্গবন্ধু সমবায় হবে, আবার জিয়ার ওই গ্রাম সরকার, সব কিছু মিলেই আসুন আমরা দেশটাকে গড়ে তুলি। এই লুটপাটের যে কারবার, যে কাহিনী, সে থেকে আপনারা আসুন আমরা এতে বের হই। আজকে মনে করেন বাইরের জগতেও মুখ কীভাবে দেখাবেন? আমাদের সেনাপতিরা দেশে থাকতে পারতেছে না, আমাদের পুলিশ প্রধানরা দেশে থাকতে পারতেছে না। কেন? কারণ তাদের এত সুনাম যে তারা নিজেরাই স্বেচ্ছায় দেশ ত্যাগ করে চলে যাচ্ছে। আর লুটেরা তো আছেই, তারা কি করতেছে? তারা জানে গ্রামে যতই দাপট দেখা, অমুক করুক তমুক করুক, কে যে মুলা পেচুইয়ার পোলা, কে যে ওই যে গরুর দালালা ছিল তার পোলা, এটা তো গ্রামের লোক জানে। এখন তারা কি করতেছে? সমস্ত টাকা লুটপাট করে ইউরোপ, আমেরিকা, মিডল ইস্টে চলে যাচ্ছে তারা, কোটি কোটি টাকা। অথচ আমাদের জনগণের জন্য অনেক কিছু করা সম্ভব ছিল। তাদের ভালো একটা কাজ দেওয়া যেত, তাদের এই বিদেশের মাটিতে যে কাজ করতে হইতো না। আর একটা হলো এই যে বলতেছিলাম যে ভার্সিটির শিক্ষকগুলো, আমাদের দরকার হলো ক্লাস 5 পর্যন্ত বিদেশি শিক্ষা। আমরা করে নিছি, এই লর্ড ক্লাইভ যে শিখাই দিয়ে গেছে তার সময়ে যে ইংরাজি ভাষা শিখতে হবে, কেরানিগিরি করতে হবে। হ্যাঁ, আজকে নলে এই 53 বছরে আমরা বাংলা ভাষা প্রচলন করাইতে পারলাম না। অথচ বিদেশি ভাষা হবে তত 4টা 5টা, যার যেটা পছন্দ হয় সে সেটা পড়বে। যেমন প্রথমে আসে আরবি ভাষার কথা। আমার 21টা 22টা দেশে এখানে আমার লোক যায়, এখানে আমার লোক যাইয়া ওই সবচেয়ে যে নিকৃষ্ট কাজ সেইটা করে। অথচ এখানে আমার একটা ডাক্তার যাইতে পারে, এখানে আমার ওই একটা মিডওয়াইফ যাইতে পারে, এখানে একটা ইঞ্জিনিয়ার যাইতে পারে, এখানে একটা টেকনিশিয়ান যাইতে হবে, এখানে একজন ড্রাইভার যাইতে হবে। কোনোটার দিকে কোনো খেয়াল নাই, খালি কেমনে পয়সা বানাবে, নিজের পকেটটা ভারী করবে, বৈধ অবৈধ উপায়, এই চিন্তাই। এই হলো আমাদের রাজনীতির চরিত্র। অনেকে বলে রাজনীতিবিদ ছাড়া রাজনীতি কেমনে হবে? চুরি করাটা কি রাজনীতি? তুমি রাজনীতিটা কী করবা? বিদেশের পলিটিক্সটা কী করবা? ইন্ডিয়ার বাইরে যায় কিছু বলবা? তা তো মনে হয় না। বা এমনকি একটা ধাওয়া দিবা ইয়েরে, সে তো ধাওয়া দিছিল জিয়াউর রহমান, ধাওয়া দিয়ে একেবারে থ্যাতলাই দিছিল বার্মারে। আর এখন 20 লাখ ভইরা দিছে, কিছুই করতে পারো না, কিছুই করতে পারো না। এই রাজনীতিবিদ দিয়ে কী করবা মিয়া? এই রাজনীতি তো আমার দরকার নাই। অন্তত আমরা খেয়ে পরে ভালো থাকি, পরিশ্রম করি, কষ্ট করি, নিজের সম্পদে নিজে চলি। এই লর্ড ক্লাইভের দোসররা সমস্ত সম্পদ পাচার করে দিতেছে। তো এই রাজনীতি তো আমার দরকার নেই। আমার দরকার হলো মূর্খ লোকের, যারা অন্তত টাকাটা পাচার করবে না। আসুন আমরা সবাই একসাথে হই। আমাদের প্রথমে দরকার হলো যদি মুসলমান হয় ভালো কথা। আমার মানব জোটের চরিত্রটা হলো যাদের বিশ্বাস আছে, গড়ে যাদের বিশ্বাস আছে তাদের নিয়ে কিন্তু এই দলটা, মনে রাখবেন। তা নাস্তিকরা যাইব কই? আরে ভাই, নাস্তিকরাও থাকবে, কোনো সমস্যা নাই, কিন্তু আমরা বিশ্বাসীদেরকে ভালোবাসি। এই জন্য আপনি মুসলমান হইতে পারেন, আমার মোহাম্মদের আদর্শটা নেন, দেখেন অসৎ টাকা আপনার জন্য হালাল কিনা, রাষ্ট্রের টাকা আপনার জন্য হালাল কিনা। আপনি হিন্দু আছেন, আপনি রামের চরিত্রটা একটু পড়েন। জনগণের জন্য তার স্ত্রীকে তিনি অগ্নিকুণ্ডে নিক্ষেপ করছেন, যে জনগণকে প্রতি তার কত ভালোবাসা ছিল, তার সতীত্ব পরীক্ষা দিতে হবে। আমাদের গৌতম বুদ্ধ, উনি কি করলেন? উনি তো পুরো রাজ সিংহাসনটা ছেড়ে দিয়ে চলে আসলেন। তারপরে আমাদের যিশু কি করলেন? যিশু জীবনভর
দুঃখী মানুষের সেবা করছেন। আসেন না, আমরা বিশ্বাসীদের দলভুক্ত হয়ে মানব জোটে জয়েন করি। এই মানব জোট আপনার জোট, আমার জোট, সকলের জোট। যারা অন্য দলে আছেন, সৎ লোক আছেন, আপনার দলে থেকেও এই জোটের সাথে কাজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু এটা একটা বিশ্বাসীর দল। আপনি যদি বিশ্বাস না থাকে, আপনি দুর্নীতিগ্রস্ত হবেনই, আপনি টাকা পাচার করবেনই। কারণ বিশ্বাসটা থাকতে হবে। আপনি নিজের প্রতি ভালোবাসা থাকতে হবে, দলের প্রতি ভালোবাসা থাকতে হবে, দেশের প্রতি ভালোবাসা থাকতে হবে, আপনার ধর্মের প্রতি ভালোবাসা থাকতে হবে। আসুন আমরা সবাই মিলে আবার বাংলাদেশটাকে সুন্দর করি। আল্লাহ হাফেজ। আপনারা যদি সবাই একত্রিত হন, ইনশাআল্লাহ এদেশকে সুন্দর করা অচিরেই সম্ভব হবে। আল্লাহ হাফেজ।